নমস্কার, আমি সুব্রত কর্মকার। আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইতিহাস স্কুলের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের পাতা নম্বর ৭৭ পাতা থেকে বোঝাবো নতুন একটি অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। দেখো, তোমাদেরকে যারা একটু ভালোভাবে পড়াশোনা করো, যাদের পরিকল্পনা রয়েছে একটু শীর্ষ স্থানে, তারা কিন্তু খুব ভালোভাবে টেক্সট বইটা না পড়লে কিন্তু ইতিহাসের তোমাদের যে ভিত, সেই ভিতটা কিন্তু তৈরি হবে না। ইতিহাসের ভিতটা যদি শক্ত করতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। প্রতিটি লাইনের মূল বিষয়বস্তুকে তোমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই লাইন থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে ওই টেক্সট বইয়ের উপরে কিন্তু লিখতে হবে, বা সেখানে দাগ দিয়ে খাতায় লিখে নিতে হবে তোমাদেরকে। আমার কাছে যারা অফলাইনে পড়ে তাদেরকে তো করানো হয়েই, এবং বহুজন রয়েছে যারা অর্থ বিনিময়ে আমার কাছে কিন্তু অনলাইনে পড়ে। তবে জেনে রাখো, যারা অনলাইনে পড়ে তাদেরও কিন্তু একই সুবিধা থাকে, স্ক্রিন শেয়ার করা হয় এবং প্রতিটি পাতার লাইন বাই লাইন প্রতিটি অর্থ কিন্তু বোঝানো হয়। যারা পড়বে তারা আমার যে নাম্বার রয়েছে স্ক্রিনে, সেইটা থেকে তোমরা যোগাযোগ করবে। আর যাদের মনে হয় যে স্যার যেখানে পড়ছে সেখানেই ঠিক আছে, এখানে শুধুমাত্র ভিডিও দেখব, তাও করতে পারো। তবে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র অর্থের জন্য নয়, যাতে ছাত্রছাত্রীরা প্রতিটি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা, বিভিন্ন জেলার যারা, যাতে এইভাবে পড়াশোনাটা করে। এইভাবে পড়াশোনা করলে কি হবে না, জ্ঞানের গভীরতা বাড়বে, বুদ্ধির বিকাশ ঘটবে, এবং তারা শিক্ষাটাকে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করারও যে জায়গা সেটাও কিন্তু বাড়বে। দেখো, প্রথমে হচ্ছে ব্রিটিশ আমলে যে ঔপনিবেশিক আমল। প্রথমে বুঝতে হবে যে ঔপনিবেশিক শব্দটি কী। উপনিবেশ বলতে বোঝাচ্ছে যখন কোনো একটি শক্তিশালী দেশ কোনো একটি দুর্বল দেশকে নিজের অধীনে নিয়ে আসে, শাসন করে, শোষণ করে, রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে, তখন তাকে বলা হয় ওই দেশটির উপনিবেশ। যেমন ভারত একটি উপনিবেশ। কার উপনিবেশ? না, ইংল্যান্ডের। তো এইখানে বলা হয়েছে যে ঔপনিবেশিক প্রশাসন ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে যে সমস্ত উদ্যোগ নিয়েছিল তাতে ভারতীয়রা সমাজের একটা অংশগ্রহণ করেছিল। সেই অংশটা কারা? না, শিক্ষিত সম্প্রদায়। এবারে ঔপনিবেশিক প্রশাসনের সাহায্যে অনেক ভারতীয়রাই শিক্ষা এবং সংস্কারে উদ্যোগী হয়েছিল, সমাজ এবং শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিল। কেন না, এই ভারতীয়রা অধিকাংশই ব্রিটিশ কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্তের সুফল পেয়েছিল এবং ইংরেজি শিক্ষার সুফল পেয়েছিল। তো এরা অনেকেই কোম্পানির অর্থনৈতিক কার্যকলাপেও সহযোগীর ভূমিকা নিয়েছিল। তার ফলে কি হয় না, ঊনবিংশ শতকের ভারতের সমাজ এবং শিক্ষা সংস্কারকরা সাধারণত ব্রিটিশ ঔপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিল। একটু এলোমেলো হচ্ছে, আমাকে স্ক্রিনটা দেখেই কিন্তু পড়তে হচ্ছে। কেমন? ভিডিওটা একাই বানাচ্ছি, একটু কষ্ট করে দেখো। হতে পারে কোনো একটা জায়গা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, সেগুলো নিজেদের মতন করে মানিয়ে নেবে। তাহলে 19 শতকে ভারতের সমাজ এবং শিক্ষা সংস্কারকেরা ব্রিটিশ সরকারের আদর্শের প্রতি আস্থাবান ছিল। প্রশ্ন এখানে হতে পারে যে কারা ব্রিটিশ আমলে কারা ঔপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিলেন। এবারে আসি, ব্রিটিশ যে সরকার, সে ভারতে এই যে জায়গাটা রয়েছে পেয়ারা, সেখানে হচ্ছে ওই ভারতীয়রা মনে করেছিল যে ইংরেজি ভাষা শিখতে পারলে তাদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরি পেতে সুবিধা হবে।
অন্যদিকে ব্রিটিশ কোম্পানিও বুঝতে পারছিল যে শাসন সংক্রান্ত কাজকর্ম চালাতে গেলে সুদূর ইংল্যান্ড থেকে লোক আনার খরচ অনেক বেশি, বরং ভারতীয়দের মধ্য থেকে ঘষে মেজে এমন একটি শিক্ষিত সম্প্রদায় গড়ে তুলব যারা রুচি এবং মতের দিক থেকে ইংরেজদের মতোই হয়ে উঠবে। কিন্তু ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয় শিক্ষকরা বা যারা শিক্ষিত ভারতীয় সবাই ঔপনিবেশিক সরকারের প্রতি কিন্তু সমান অনুগত ছিল না। এখানে একটা প্রশ্ন থাকবে তোমাদের, প্রশ্নটা কি না, প্রশ্নটা এইরকমভাবে হবে যে ঔপনিবেশিক সরকার কেন ভারতে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ দেখিয়েছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যে ভারতীয়রাও কেন ইংরেজি শিক্ষার উপর জোর দিয়েছিল। অথবা আরেকটা দেখো এইভাবে প্রশ্ন হতে পারে যে ভারতীয়রা ইংরেজি শিক্ষার প্রতি কেন আকৃষ্ট হয়েছিল। দেখো এখানে দেওয়া হয়েছে যে যারা ইংরেজি ভাষা শিখবে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হবে। তাহলে যারা শিক্ষিত সম্প্রদায় ছিল তারা ভাবছে কি যে যদি ইংরেজি ভাষাটা শিখতে পারে আমাদের সন্তানরা তাহলে কিন্তু ব্রিটিশ আমলে তারা খুব শীঘ্রই তারা চাকরি পাবে। আর ব্রিটিশ সরকার কী ভেবেছিল যে এত দূর থেকে ইংল্যান্ড থেকে ইংরেজ কর্মচারী যদি নিয়ে আসে তাতে কিন্তু খরচটা অনেক বাড়বে, বেতন তাদেরকে বেশি দিতে হবে। তার চেয়ে ভারতীয়দের মধ্যে থেকে তাদেরকে যদি ইংরেজি ভাষাটা শিখিয়ে দিতে পারি তাহলে তাদেরকে বেতনটাও কম দিতে হবে এবং এখানে থেকেই আমরা কর্মচারী পেয়ে যাব এবং আমাদের শাসন যে কাজ সেটা চালাতে অনেক সুবিধা হবে। এবারে বলি যে 19 শতকে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। তাহলে আমরা জানব যে মধ্যবিত্ত কাদের বলা হয়। মধ্যবিত্ত কাদের বলা হয়? যারা আর্থিক সচ্ছলতার দিক থেকে যারা মাঝামাঝি স্তরে থাকে তাদেরকে বলা হয় মধ্যবিত্ত। আর ওই হিন্দু সম্প্রদায় উচ্চবর্ণের ব্যক্তিদেরই বলা হয় মধ্যবিত্ত ভদ্রলোক। এখানে একটা প্রশ্ন থাকবে যে মধ্যবিত্ত ভদ্রলোক কাদের বলা হয়, না বলবে না ঔপনিবেশিক আমলে আর্থিক সচ্ছলতার দিক থেকে যারা মাঝামাঝি স্তরে অবস্থান করে সমাজে তাদেরকে বলা হয় মধ্যবিত্ত এবং ওই উচ্চবর্ণের হিন্দুদের বলা হয় মধ্যবিত্ত ভদ্রলোক। এরা পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সমাজের যে সংস্কার সেই সংস্কারে উদ্যোগী হয়েছিল। তাহলে এখানেও একটা প্রশ্ন আসবে যে এই দেখো লিখে রেখে দিয়েছি আমি, কীভাবে মধ্যবিত্ত শ্রেণী সমাজ সংস্কারে উদ্যোগী হয়। উত্তরটা একদম সোজা হবে যে তারা পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারে উদ্যোগী হয়েছিল। এবার আসা যাক পাতা নম্বর 78। সেখানে কিন্তু দেখো এই সমাজ সংস্কারকদের আবির্ভাব ঘটছে, সমাজ সংস্কারক আন্দোলন সূচনার যে গল্প বিভিন্ন সেগুলো রয়েছে এবং সংবাদপত্র সম্পর্কে রয়েছে, যেমন সমাচার দর্পণ, এটা একটা পেপার, প্রতি সপ্তাহে বেরোতো এই পেপারটা। এটার সম্পাদক ছিল জন মার্কসম্যান। ভারতের প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। এই যে সংবাদপত্রগুলো এগুলো কী হতো না, ভারতের যে জনমত সেটা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ শিক্ষার কেন প্রয়োজনীয়তা কী, কেন শিখব আমরা, জনমত গঠন করার জন্য যে প্রচার সেটাও কিন্তু সংবাদপত্রের মাধ্যমেই করা হতো। তাই এখানে আমি একটা প্রশ্ন করে দিয়েছি যে সংবাদপত্রের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন দেখো একটা লিখেছি যে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদককে, এটি কবে প্রকাশিত হয়। তোমাদেরকে জানিয়ে রাখি এই যে বেঙ্গল গেজেট নামক যে পত্রিকাটি এটি একটি ইংরেজি পত্রিকা পেপার, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা, যেটি 1780 সালে এটি প্রথম প্রকাশিত হয় আর যার সম্পাদক ছিল জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে? জেমস অগাস্টাস হিকি। কত সালে এটি প্রকাশিত হয়? 1780। এটি একটি সাপ্তাহিক পত্রিকা। যাই হোক, সত্যটা তুলে ধরত, অর্থাৎ নির্ভীক এবং নিরপেক্ষ ছিল বলেই
ব্রিটিশ সরকার সাথে তার একটা বিরাগ ভাজন হয়। এবারে আসি বাংলা। শ্রীরামপুরে একজন মিশনারি, খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ধর্ম প্রচার করত। সেই শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিদের সম্পাদনায় 1818 সালে প্রথম বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ হয়। পত্রিকাটির নাম কি? দিকদর্শন। তাহলে প্রশ্ন হবে, বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম কি? না দিকদর্শন। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি? দিকদর্শন। বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। এইবারে এই দিকদর্শন এবং সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? 1818। দিকদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে? শ্রীরামপুরের মিশনারি জন মার্শম্যান। দেখো কত প্রশ্ন আমরা ঠিকঠাক করে খুঁটিয়ে পড়লে পাবো, হ্যাঁ, তার শেষ নেই। এবারে আসি এই জায়গাটাতে। 19 শতকে গোড়ার দিকে কোম্পানির শাসকরা কী হয়, ভারতীয় সমাজ বিষয়ে মূলত নিরপেক্ষ নীতি নিয়েছিল। কারণটা কি? না, তারা চায়নি ভারতীয় সংস্কৃতি এবং রীতিনীতিতে তারা হস্তক্ষেপ করতে। পরবর্তীকালে তারা বিভিন্ন আইন প্রণয়ন করার জন্য উদ্যোগ নেয়। কেন নেই? না, ভারতবর্ষে জানিয়ে রাখি, না, বেশ কিছু নৃশংস অমানবিক রীতিনীতি ছিল, যেগুলোকে বলা হয় কুসংস্কার। সেই কুসংস্কারগুলো দূর করার জন্যই ব্রিটিশ সরকার বিভিন্ন আইন প্রণয়ন করে। তার মধ্যে একটি অন্যতম কুসংস্কার হচ্ছে জাতিভেদ প্রথা, যেটা এখনও পর্যন্ত রয়েছে এবং এটা এখনও পর্যন্ত দূর করা যায়নি। হ্যাঁ, বাল্যবিবাহ প্রায় বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই কুপ্রথাগুলো এখনও পর্যন্ত কিছু কিছু রয়ে গেছে, কিছু কিছু দূর হয়েছে। সতীদাহ প্রথা যেমন ছিল তখন, কিন্তু সতীদাহ প্রথা এখন আর নেই। হ্যাঁ, সালটা দেখো 1803। লর্ড ওয়েলেসলি কী করে, সাগরে শিশু কন্যা ভাসিয়ে দেওয়ার প্রথাটা নিষিদ্ধ করে। আগে মেয়ে হলে কিন্তু মেয়েদেরকে অবহেলার চোখে দেখা হতো ভারতীয় সমাজে। কি করত না, ওই বধূকে, যার কাছ থেকে মানে যে প্রসব করেছিল কন্যা, তাকে কিন্তু বহু সামাজিক নির্যাতন সহ্য করতে হতো, বহু কথা শুনতে হতো এবং অনেক সময় ওই সাগরে শিশুকন্যাকে ভাসিয়ে দেওয়া হতো। লর্ড ওয়েলেসলি এই অমানবিক প্রথাটি বন্ধ করলো 1803 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এবারে 19 শতকে শিক্ষিত ভদ্রলোকদের অনেকেই সমাজ সংস্কারকের কাজে আস্তে আস্তে করে উদ্যোগী হয়। তো যে সমস্ত সমাজ সংস্কারকরা ছিল তাদের মধ্যে যার নাম বলছি, সে কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে ভারতের নবজাগরণের যাকে পথিকৃৎ বলা হয়, যিনি শুধুমাত্র মানুষকে দেখত যুক্তির মাধ্যমে, বিজ্ঞান মনস্কতার মাধ্যমে এবং তার মানবিকতার দৃষ্টি দিয়ে দেখত মানুষকে। জাত পাত অস্পৃশ্যতা কোনো কিছুই তার কাছে তাকে স্পর্শ করতে পারেনি। তো দেখো, যুক্তির বিচারে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিল। এখানে একটা প্রশ্ন রবে যে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় কোন কোন প্রথাগুলির বিরোধিতা করে। টেক্সট বই লেখাই রয়েছে, তিনি মূর্তি পূজা, পুরোহিততন্ত্র, বহু ঈশ্বরবাদের নিন্দা করে। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। যদি ছাত্রছাত্রীদের এখন জিজ্ঞেস করব আমি যে তোমরা কি রাজা রামমোহন রায়কে শ্রদ্ধা করো? হ্যাঁ। আবার যদি বলি তুমি সরস্বতী পুজো করো? হ্যাঁ। মানে আমরা দুটোই করি। আমরা কুসংস্কারটাকেও মেনে চলি এবং সমাজ সংস্কারকদেরকেও শ্রদ্ধা করি। এই কীরকম সংস্কার আমি কি জানি না, এইরকম কীরকম বিচার জানি না, কীরকম সমাজে কীরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি জানি না। যাই হোক, দুটো একই রেখায় তো থাকতে পারে না। আমার মনে হয় যে যত আমরা যুক্তিবাদী হব, বিজ্ঞান মনস্ক হব, ততই কিন্তু আমাদের সমাজ এগিয়ে চলবে। যত আমরা ভক্তি দিয়ে দেখব, তত কিন্তু যুক্তি নষ্ট হবে, সমাজ পিছিয়ে থাকবে। সতীদাহ প্রথা, তার একটি এগুলো তো বিরোধিতা করতো, মূর্তি পূজা, পুরোহিততন্ত্র, বহু ঈশ্বরবাদের নিন্দা করেছিল। সেই সাথে যেটা সবচেয়ে করেছিল যে নৃশংস যে হত্যাকাণ্ড, অমানবিক নৃশংস হত্যাকাণ্ড, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সেই সতীদাহ প্রথা তার আন্দোলনের ফলে বন্ধ হয়। সতীদাহ প্রথা মানে সহমরণ।
সদ্য বিধবা স্ত্রীকে মৃত স্বামীর সাথে পুড়িয়ে মারত পুণ্যলাভের দোহাই দিয়ে। তখনকার দিনে রক্ষণশীল সমাজের রীতিনীতি এটাই ছিল। যুক্তি দিয়ে তিনি বিচার করলেন যে এটি কিন্তু অমানবিক নৃশংস হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। বিভিন্ন মনুসংহিতা সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করলেন যে এই সতীদাহ প্রথা অধর্মীয়, অশাস্ত্রীয়, কোনো ধর্মে নেই, কোনো শাস্ত্রে নেই, তাই এটি নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে। তিনি আন্দোলন করলেন এবং শেষ পর্যন্ত তাকে সহায়তা করলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, সালটা 1829 খ্রিস্টাব্দে। 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। সেই থেকে সতীদাহ প্রথা নিষিদ্ধ হলো এবং ভারতীয় নারীরা নতুন করে একটা জীবন ফিরে পেল। তাহলে এখানে আমি বেশ কিছু প্রশ্ন রেখে দিয়েছি টেক্সট বইটা থেকে, যে বাংলার প্রথম সংবাদপত্রের নাম, বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম, এখানে যেমন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদককে, কবে এটি প্রকাশিত হয়, কোন সময়ে সমাজ সংস্কারকদের আবির্ভাব ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে চিন্তামূলক প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কখন সমাজ সংস্কারকদের আবির্ভাব ঘটে। 19 শতকে। কোন শতকে? 19 শতকে। 19 শতক বলতে বোঝাচ্ছে 1801 থেকে 1900 সময়কালকে। এই 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে সমাজ সংস্কারকদের আবির্ভাব ঘটে। সবাই যারা দেখলে মন দিয়ে পড়বে, মন দিয়ে শুনবে, দাগ দিবে, প্রতিটি প্রশ্ন খাতায় লিখবে, খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করবে। যারা বন্ধু রয়েছে তাদের মধ্যে গ্রুপ স্টাডি করা ভালো। প্রতিটি প্রশ্ন এখান থেকে যতগুলো প্রশ্ন হবে, হয়তো 10টি প্রশ্ন হলো, সেই 10টি প্রশ্ন সবাই নিজের নিজের মতন করে 10টি প্রশ্ন বানালো। উত্তরের জায়গা ফাঁকা, উত্তরের জায়গা ফাঁকা। এবারে সেই প্রশ্নপত্রটি করে নিয়ে এসে এর প্রশ্ন একে, এর প্রশ্ন একে, এর প্রশ্ন একে এলোমেলো করে দেওয়া হলো। এবার বোঝা যাবে কে কতটা বুঝতে পেরেছে, কে কতটা পড়েছে। এটা তো আমার প্রাইভেট রুমে হয়েই। যে সমস্ত শিক্ষকরা দেখছেন তারাও কিন্তু এই প্রসেসটা নেবেন, তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনার যে গুণগত মান সেটা কিন্তু বহু হারে বৃদ্ধি পাবে। ছেলে মেয়েদের মধ্যেও শিক্ষার মধ্যে একটা সৃজনশীলতা তৈরি হবে। সকলে ভালো থাকুন।